আকাশে যখন শত্রুর রাডার আপনার অবস্থান ধরতে পারে না, তখন যুদ্ধের নিয়মই বদলে যায়। কিন্তু এমন একটা সময় আসছে যখন বাংলাদেশের আকাশসীমা রক্ষার দায়িত্ব এমন কিছু যুদ্ধবিমানের উপর নির্ভর করছে যাদের যুগ অনেক আগেই শেষ হয়ে গেছে। গোটা প্রতিরক্ষা ব্যবস্থার গভীরে একটা কোড নাম ঘুরে বেড়াচ্ছে, যার সঙ্গে জড়িত একটি বিশাল রূপান্তরের গল্প। সূত্রের খবর বলছে এর সঙ্গে রয়েছে একটি নতুন ট্রান্সপোর্ট প্লেনের আগমন, কয়েক দশক পুরনো যুদ্ধবিমানের বিদায় এবং একটি এমন মারাত্মক যুদ্ধবিমানের অপেক্ষা যা আকাশে শত্রুকে একাকী নিধন করার ক্ষমতা রাখে। কিন্তু প্রশ্ন হলো, এই চমকপ্রদ পরিবর্তনের পেছনে কি শুধুই প্রতিরক্ষা আধুনিকীকরণ, নাকি কোনো বড় ভূরাজনৈতিক চাপের প্রতিক্রিয়া? আজকের এই গভীর অনুসন্ধানে আমরা সেই রহস্যের ভেতরে প্রবেশ করব। বিষয়টি বোঝার জন্য আমাদের সামনের দিকে না তাকিয়ে পেছনের দিকে তাকাতে হবে। যুদ্ধের ময়দানে সামনের সারিতে থাকা যোদ্ধারা যতই শক্তিশালী হন না কেন, তাদের পেছনে যদি একটি শক্তিশালী সরবরাহ লাইন না থাকে, তবে পরাজয় অনিবার্য। ঠিক এই কারণেই বাংলাদেশ বিমান বাহিনীর এই বিশাল রূপান্তরের গল্প শুরু হয় একটি ট্রান্সপোর্ট প্লেনের মাধ্যমে। খবর বেরিয়ে এসেছে যে বাংলাদেশ শীঘ্রই এয়ারবাসের C295 মডেলের ট্রান্সপোর্ট বিমান যুক্ত করতে যাচ্ছে। এটা কোনো সাধারণ কেনাবেচা নয়। দশকের পর দশক ধরে বাংলাদেশের সামরিক পরিবহন ব্যবস্থা ছিল অনেকটা পুরনো ঢেউটিনের ঘরের মতো, যেখানে ঝড়ের দিনে ধসে পড়ার ভয় সবসময় থাকে। যুদ্ধাবস্থায় সীমান্তে সৈন্য পাঠানো কিংবা দুর্যোগের সময় দ্রুত ত্রাণ সরবরাহের ক্ষেত্রে এই পুরনো বহর একেবারেই কাজে আসছিল না। C295 সেই ভঙ্গুর ভিত্তিকে একটি আধুনিক এবং সুরক্ষিত ইমারতে পরিণত করার প্রথম পদক্ষেপ মাত্র। এই বিমানগুলো যখন আকাশে উড়বে, তখন বাংলাদেশের সামরিক বাহিনী যে কোনো প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধ অবস্থায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুরো দেশ জুড়ে তাদের শক্তি ছড়িয়ে দিতে পারবে। কিন্তু সরবরাহ ব্যবস্থা ঠিক হলেই তো আর যুদ্ধ জেতা যায় না। যুদ্ধ জিততে হলে আকাশে দাপট দেখাতে হবে। আর এখানে বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে বড় দুশ্চিন্তার কথাটি উঠে আসে। বর্তমানে বাংলাদেশের আকাশসীমার প্রধান অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছে F7 যুদ্ধ বিমানগুলো। বিশেষ করে যে স্কোয়াড্রনটি এই যুদ্ধ বিমানগুলো পরিচালনা করে, সেটি বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিট। কিন্তু কষ্টের বিষয় হলো, এই F7 বিমানগুলো মূলত 60-এর দশকের প্রযুক্তিতে তৈরি MiG-21-এর একটি চাইনিজ সংস্করণ। আধুনিক যুদ্ধ বিমানের কাছে এগুলো আজ একেবারেই প্রাসঙ্গিক নয়। এগুলো রাডার দিয়ে আধুনিক স্টেলথ বিমানকে শনাক্ত করা প্রায় অসম্ভব। বিমানের বয়স এবং ইঞ্জিনের ক্ষমতার কারণে এগুলোকে দ্রুত গতিতে উড়ানোর ক্ষেত্রেও চরম সীমাবদ্ধতা কাজ করে। একজন বিমান বিশেষজ্ঞ হিসেবে যদি আমি একটা স্পষ্ট কথা বলি, তবে বলবো এই বিমানগুলো নিয়ে আর একদিনও টিকে থাকা সম্ভব নয়। এই বাস্তবতা মেনে নিয়ে বাংলাদেশ এখন একটি নতুন প্রজন্মের যুদ্ধ বিমানের খোঁজ রয়েছে। এখন একটি নতুন প্রশ্ন আসতে পারে, শুধু নতুন বিমান কিনে আনলেই কি হবে? বিমান তো উড়াতে হয় পাইলটদের। একজন পাইলটকে যদি F7 থেকে সরাসরি একটি পঞ্চম প্রজন্মের বা অত্যাধুনিক চতুর্থ প্রজন্মের বিমানে বসানো হয়, তবে তিনি হয়তো বিমানটিকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারবেন না। এর পেছনের কারণ হলো প্রযুক্তিগত ফারাক। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলটদের প্রাথমিক এবং ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী পর্যায়ের ট্রেনিং দেওয়া হয় L39 যুদ্ধ বিমানের মাধ্যমে। L39 নিঃসন্দেহে একটি দুর্দান্ত ট্রেনার, কিন্তু এর ককপিট হলো অ্যানালগ সিস্টেমের, অর্থাৎ পাইলটরা পুরনো দিনের ডায়ালগ ঘড়ি এবং সুইচ দেখে বিমান চালাতে অভ্যস্ত। অন্যদিকে আজকের দিনের আধুনিক বিমানগুলোতে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, যেখানে আধুনিক বড় স্ক্রিন, রাডার, অস্ত্রের অবস্থান এবং উড়ানের সব তথ্য ভেসে ওঠে। একজন পাইলট পুরনো অ্যানালগ মানসিকতা থেকে ডিজিটাল যুগে রূপান্তরিত হতে যে মানসিক চাপ এবং সময়ের প্রয়োজন হয়, তা কিন্তু একেবারে কম নয়। তাই নতুন যুদ্ধবিমান আসার আগে বাংলাদেশকে তার পাইলটদের মানসিকতা এবং ট্রেনিং পদ্ধতিকে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে যেতে হবে, যা নিজেই একটি বিশাল চ্যালেঞ্জ। এবার আসে মূল আলোচনায়। সেই নতুন যুদ্ধবিমানটি কেমন হতে যাচ্ছে? প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, বাংলাদেশ যে বিদেশি যুদ্ধবিমানটি নিয়ে কাজ করছে, সেটি কোনো সস্তা বা সাধারণ মানের বিমান নয়। এটি হবে একটি সত্যিকারের এয়ার সুপিরিয়রিটি ফাইটার, অর্থাৎ শুধু আকাশ থেকে আকাশে যুদ্ধ করার জন্যই যে বিমানগুলো তৈরি করা হয়। এটি তেমন একটি ভয়ঙ্কর যন্ত্র। আমাদের হাতে আসা তথ্য অনুযায়ী এই বিমানটির ইঞ্জিনে প্রচণ্ড শক্তি থাকছে, যার ক্ষমতা প্রায় 29,000 পাউন্ডের কাছাকাছি। এই পরিমাণ পাওয়ার একটি হালকা ওজনের যুদ্ধ বিমানে ব্যবহার করা মানে হলো বিমানটিকে যে কোনো মুহূর্তে শব্দের চেয়ে দ্রুত গতিতে নিয়ে যাওয়া সম্ভব। বিশেষ করে এই ইঞ্জিনের ক্ষমতার কারণে এই বিমানটির একটি বিশেষ ক্ষমতা তৈরি হচ্ছে, যাকে বিমান বিশেষজ্ঞ সুপার ক্রুজিং বলে থাকেন। সহজ ভাষায় বলতে গেলে বেশিরভাগ যুদ্ধ বিমানকে সর্বোচ্চ গতিতে যাওয়ার জন্য তাদের ইঞ্জিনের পুরো ক্ষমতা ব্যবহার করতে হয়, যাকে আফটার বার্নার বলা হয়, যার ফলে জ্বালানি দ্রুত শেষ হয়ে যায় এবং বিমানটি বেশিক্ষণ সেই গতি ধরে রাখতে পারে না। কিন্তু সুপার ক্রুজিং ক্ষমতাসম্পন্ন একটি বিমান সাধারণ ইঞ্জিন পাওয়ারে অনেকক্ষণ ধরে শব্দের চেয়ে বেশি গতিতে উঠতে পারে। যুদ্ধের সময় এর মানে হলো আপনি শত্রুকে টের না পেতেই আঘাত হানতে পারছেন এবং আপনার জ্বালানি কমে যাওয়ার ভয় নেই। যদি বাংলাদেশ সত্যি এমন ক্ষমতাসম্পন্ন কোনো বিমান হাতে পায়, তবে আকাশে যুদ্ধের নিয়ম আমাদের পক্ষে একেবারেই বদলে যাবে।
কিন্তু এই পরিবর্তন কি শুধুই বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত, নাকি এর পেছনে কাজ করছে দক্ষিণ এশিয়ার বদলানো ভূরাজনীতি? আমাদের চারপাশের দেশগুলো তাদের বিমান বাহিনীকে আধুনিকায়নে যেভাবে মেগা প্রজেক্ট হিসেবে নিয়েছে, তাতে বাংলাদেশ বেশ কয়েক যুগ পিছিয়ে পড়েছিল। প্রতিবেশী দেশগুলো যখন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কিনছে, তখন আমাদের আকাশে ছিল 60-এর দশকের প্রযুক্তির F-7। এই ফারাক কখনো না কখনো নিরাপত্তার অনুভূতিতে এক চরম দুর্বলতা তৈরি করে। তাছাড়া বৈশ্বিক পরিস্থিতির কারণে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিকারক দেশগুলো তাদের বাজার ধরে রাখতে নতুন ক্রেতাদের আকর্ষণ করছে। বাংলাদেশের অর্থনীতি যেহেতু উন্নয়নশীল অবস্থা থেকে দ্রুত এগিয়ে যাচ্ছে, তাই প্রতিরক্ষা খাতে ব্যয় করার সামর্থ্য বাড়ছে। এই সুযোগটিকে কাজে লাগিয়ে বাংলাদেশ সম্ভবত তার পুরনো বিমানবহরকে একেবারে নতুন করে সাজানোর এক বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে। ট্রান্সপোর্ট প্লেন থেকে শুরু করে ইন্টারমিডিয়েট ট্রেনার আর সবশেষে এয়ার সুপিরিয়রিটি ফাইটার, প্রতিটি ধাপই যেন একটি সূক্ষ্ম ধাঁধার মতো, যেখানে একটি ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। সাধারণ মানুষের কাছে এই খবরগুলো হয়তো শুধুই কিছু নতুন বিমান কেনার কথা মনে হতে পারে, কিন্তু বাস্তবতা হলো একটি দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আকাশসীমা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো সেই আকাশসীমাকে যে প্রযুক্তি দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে। পুরনো অ্যানালগ যুগ থেকে ডিজিটাল যুগে সাধারণ যুদ্ধবিমান থেকে সুপার ক্রুজিং ক্ষমতাসম্পন্ন এয়ার সুপিরিয়রিটি ফাইটারে উত্তরণ, এই যাত্রা কিন্তু কোনো একদিনের সিদ্ধান্তের ফসল নয়। এর পেছনে রয়েছে বছরের পর বছর পরিকল্পনা, কূটনৈতিক তৎপরতা এবং অর্থনৈতিক সামর্থ্যের সঠিক ব্যবহার। এখন দেখার বিষয় হলো এই নতুন যুদ্ধবিমানগুলো যখন বাংলাদেশের আকাশে উড়বে, তখন আমাদের প্রতিবেশীরা কিভাবে তাদের কৌশল বদলাবে। আপনার কি মনে হয়, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের বিমান বাহিনীর এই আধুনিকায়ন প্রক্রিয়াকে কি যথেষ্ট দ্রুতগতির, নাকি আমরা এখনও অনেক পিছিয়ে আছি? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।